পাহাড় স্টোরি টাইমে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের পাঠ করে শোনাবো আহমেদ তন্ময়ের লেখা ডিটেকটিভ থ্রিলার শোভামহল। সুন্দর রোদ ঝলমলে একটি সকাল, সাথে গুমট ভ্যাপসা গরম। অফিসের সামনে কালো নোয়া গাড়িটা ওদের জন্য দাঁড়িয়ে আছে। ওদের জিনিসপত্র সব উঠানো শেষ। অহনাবাদে সবাই চলে এসেছে। জাহিদ ঘড়ি দেখল, 8:15 বাজে। ওদের 8:30টায় রওনা হওয়ার কথা। নাদিয়া মেয়েটা ফোনে অহনার সাথে কথা বলছিল। ও ফোনটা রাখতেই জাহিদ প্রশ্ন নিয়ে ওর দিকে তাকালো। নাদিয়া ফোনটা ব্যাগে রাখতে রাখতে বলল, ভাইয়া, অহনা আপা প্রায় চলে এসেছে, আর 5 মিনিট লাগবে। জাহিদ ঘড়ি দেখলো, ঠিক আছে। আতিক ছেলেটা বলল, জাহিদ ভাই, কে কই বসবো, সিট ভাগ করে দিন। কথাটা শুনে জাহিদ আতিকের দিকে তাকালো। ওর এই ছেলেটাকে ভালো লেগেছে। বয়সে জুনিয়র, কিন্তু খুব চালু আর স্মার্ট। লম্বা চর্বিহীন শরীর, হালকা হলুদ রঙের একটা পাতলা টি শার্টের সাথে কালো জিন্স পরা। পোশাকটাই ওকে মানিয়েছে। মাথায় একটা স্পোর্টস ক্যাপ, কাঁধে ক্যামেরার ব্যাগ। আগে এই ছেলেটার সাথে ওর পরিচয় হয়নি, আজই প্রথম কথা হলো। তবে ছেলেটার খুব সহজে অন্যকে আপন করে নেওয়ার ক্ষমতা আছে। জাহিদ বলল, মাসুদার, তুমি একদম পিছনের সিটে চলে যাও। মাঝে নাদিয়া আর অহনা, আর আমি সামনে বসছি। কারো কোনো অভিযোগ? না ভাই। আতিক ছেলেটা রাস্তা দেখতে দেখতে বিরক্ত গলায় বলল, অহনা আপার বেশি দেরি হলে আমরা গিয়ে ভিতরে বসি। আজকে প্রচুর গরম, রোদের সাথে গরমও বাড়ছে। জাহিদ মাসুদের দিকে তাকাতেই ওই ইশারায় বুঝালো যে মাত্র ঝামেলার শুরু। যাত্রার শুরুতেই অহনার দেরি। জাহিদ কিছু বলার আগেই নাদিয়া বলল, এসে পড়বে, 5 মিনিট লাগবে মাত্র। নাদিয়া মেয়েটা বেশ স্বাস্থ্যবান, একটু বেটে, হাসি খুশি, দেখলে সহজ সরল মনে হয়। ও লাল রঙের একটা সালোয়ার কামিজ পরেছে। একটা সাদা রঙের গাড়ি অফিসের সামনের গেট দিয়ে ঢুকতেই আতিক ব্যঙ্গ করে বলল, ওই যে ম্যাডাম চলে এসেছে। অহনা সানগ্লাস পরে গাড়ি থেকে নামলো। ও একটা জিন্সের শার্ট আর প্যান্ট পরা, গলায় স্কার্ফ পেছানো, চোখে মুখে একরাশ বিরক্তি। ও ট্রলিতে টানা একটা ব্যাগ নিয়ে এগিয়ে এলো। মাসুদ অহনার রূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। ও আর দেরি না করে পিছনের সিটে উঠে পড়ল। ওর সাথে আতিকও উঠল। জাহিদ গাড়ির ফোল্ড করা চেয়ারটা তুলে দিতেই নাদিয়া উঠে পড়ল। অহনা এসে দাঁড়িয়ে বলল, আতিক আর নাদিয়া এসেছে? ওরা দুজনই ভিতর থেকে সায় দিল। যা যা লিস্টে ছিল সব নেওয়া হয়েছে? হ্যাঁ আপা, আমি সব ফাইনালি চেক করেছি, নাদিয়া উত্তরটা দিল। অহনার ব্যাগ পিছনে বনেটে দিয়ে দেওয়া হয়েছে। ও সিটে উঠে বসে দরজাটা লাগিয়ে দিল। জাহিদ শেষবারের মতো সব কিছু চেক করে সামনে সিটে উঠে পড়ল। ওর পরনে আজ একটা সাদা টি শার্ট, ইতিমধ্যে ওটা ঘামে ভিজে গেছে। গাড়ি চলতে শুরু করতেই অহনা জাহিদকে জিজ্ঞেস করলো, আনুমানিক কতক্ষণ লাগবে পৌঁছাতে? জাহিদ ঘাড় ঘুরিয়ে বলল, 2টো বাজবে খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে পৌঁছাতে। ওখান থেকে তারপর জিপে প্রায় ঘন্টা 2-এর পথ। 2 ঘন্টা বেশিও লাগতে পারে। শুনলাম রাস্তার অবস্থা খুব খারাপ, তার উপর এখন বর্ষাকাল। ওসব পাহাড়ি রাস্তায় খুব সাবধানে গাড়ি চালাতে হয়। নাদিয়া বলল, তাহলে তো পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা। হ্যাঁ, তা তবে খাগড়াছড়ি নেমে আমরা আগে লাঞ্চ করে নিব। এমনিতে প্রচুর শুকনো খাবার কিনে নেওয়া হয়েছে। কারো খাবার দরকার হলে বলো, পথে আর গাড়ি থামবে না। তবে কারো ওয়াশরুমে যেতে হলে পেট্রোল পাম্পে থামানো হবে। অহনা মুখের ঘাম মুছতে মুছতে বলল, এয়ারকনের ফ্যানকে ফুল স্পিডে দেয়া? হ্যাঁ। জাহিদ চোখ বুলিয়ে বলল, একটু সময় লাগবে ঠান্ডা হতে। অহনা পিছনে ঘুরে আতিক আর মাসুদকে দেখলো। দুজনে সিটে গা এলিয়ে আছোয়া হয়ে আছে। আতিকের মুখ ক্যাপে ঢাকা, মাসুদের চোখ বন্ধ। অহনা কাল সারা রাত জেগে কাজ করেছে, এখন এই ফ্রি সময়টা ঘুমিয়ে নিবে। ও সাথে করে আনা ছোট বালিশটা গলায় জড়িয়ে নিয়ে সিটে শরীর এড়িয়ে দিল। গাড়ির কাঁচ রঙিন হওয়ায় ভিতরে আলো কম। ও চোখটা বন্ধ করতেই সারা রাতের ক্লান্তি এসে চোখে ভর করলো। অহনা কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। একটা জোরে ঝাঁকি লাগতেই অহনার ঘুম ভেঙে গেল। ও চোখ মেলে বাহিরে তাকালো। গাড়ির রঙিন কাঁচের মধ্য দিয়ে ও দেখলো দূর দূরান্তে উঁচু সবুজ পাহাড় মাথা তুলে দাঁড়িয়ে আছে। চারদিকে ঝকঝকে রোদ। আকাশটা যেন খুব কাছে চলে এসেছে। নীল আকাশে অসংখ্য সাদা মেঘের ভেলা। চমৎকার দৃশ্য।
গাড়ি মসৃণ গতিতে এগিয়ে চলছে। ও উঠে সোজা হয়ে বসলো। জাহিদ ড্রাইভারের সাথে গলায় কথা বলছে। অহনা নিজের হাত ঘড়িটা দেখলো, দুপুর 12:30 বাজে। ও বলল, জাহিদ ভাই, খাগড়াছড়ি আর কত দূর? জাহিদ জিপিএসের স্ক্রিন দেখে বলল, আরও প্রায় 2 ঘন্টার পথ। ঢাকা থেকে বের হতে দেরি হয়ে গেল। এত জ্যাম ছিল, দুটোর মধ্যে পৌঁছাতে না পারলে সমস্যা হয়ে যাবে। অবশ্যই বেলা 3টার মধ্যে জিপ নিয়ে রওনা দিতে হবে। পথে সেনাবাহিনীর চেকপোস্ট আছে, সন্ধ্যা হয়ে গেলে ওরা সমস্যা করবে। অহনা আবার শরীরটা এড়িয়ে দিল। ও সবার দিকে একবার নজর বুলালো। নাদিয়া ওড়নায় চোখ ঢেকে হা করে ঘুমাচ্ছে। মাসুদ ভাই ফোনে কি যেন করছে। আতিক একই অবস্থায় ঘুমাচ্ছে। বাহিরে চড়া রোদ আর প্রচণ্ড গরম, কিন্তু গাড়ির মধ্যে সুন্দর অন্ধকারাচ্ছন্ন এক শীতলতা। দামি ইঞ্জিনের মৃদু গুঞ্জন যেন ঘুম পাড়ানি গান গাইছে। অহনা আবার চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। পুরো কাজটাই ওর কাছে খুব ঝামেলার মনে হচ্ছে। ও ঝামেলামুক্ত কাজ পছন্দ করে। গতকাল ও একবার ঠিক করেছিল প্রজেক্টটার জন্য মানা করে দিবে। সেটা করার ক্ষমতা ওর আছে, কিন্তু এমন একটা প্রজেক্ট ক্যারিয়ারে সহজে আসে না। এভাবে সবাই ওকে বুঝিয়েছে। এটা সত্যি যে এই প্রজেক্টটা ওর প্রমোশনের জন্য খুব দরকারি হবে। তারপর সাথে আতিক ও নাদিয়া আছে, ওরা দুজনেই খুব কাজের। অহনা শুধু লিড করবে, কাজ তো ওরা করবে। তারপরও দায়িত্বের ব্যাপারটা থেকেই যায়। অহনা আর ভাবতে চাইল না। শুধু শুধু দুশ্চিন্তা করে লাভ নেই। ও চোখ বন্ধ করলো। জাহিদের ডাকে অহনার ঘুম ভাঙলো। ও চোখ মেলেই ধর্মড়িয়ে উঠে বসলো। চারদিকটা সন্ধ্যার মতো অন্ধকার। জাহিদের ডাকে নাদিয়াও উঠে পড়েছে। অহনা জানালা দিয়ে বাহিরে দেখতে দেখতে বলল, কই এসেছি আমরা? খাগড়াছড়ি চলে এসেছি। আকাশে প্রচুর মেঘ, গুড়ি গুড়িও বৃষ্টি পড়ছে। নেমে পড়ুন। অহনা গলার বালিশটা খুলে হাতে নিয়ে গাড়ি থেকে নেমে পড়ল। ওর চমকটা এখনো কাটেনি। কি আবহাওয়া দেখে ঘুমিয়েছিল, আর এখন কি বাজে অবস্থা। সামনে একটা রেস্টুরেন্টের বারান্দা। ড্রাইভার ওখানে নিয়ে ওদের ব্যাগগুলো রাখছে। আতিক আর মাসুদও হাত লাগিয়েছে। ঝড়ো বাতাসের সাথে বৃষ্টি পানি উড়ে আসছে, তবে বৃষ্টির বেগ খুবই কম। সব ব্যাগ নামানো হতেই জাহিদ গাড়িটা বিদায় দিয়ে ওদের কাছে এলো। ও ঘড়ি দেখতে দেখতে বলল, জিপটা ইতিমধ্যে চলে এসেছে। আমরা আধা ঘন্টার মধ্যে লাঞ্চ সেরে নেব। কুইক। বড় সড়ো খোলামেলা একটা রেস্টুরেন্ট, উপরে টিনের চাল। বাতাসের ঝাপটায় টিনের চালটা বিকট শব্দ করছে। রেস্টুরেন্টে কাস্টমার হাতে গোনা কয়েকজন। ওরা কর্নারের দিকে একটা গোল টেবিল নিয়ে বসলো। সব ব্যাগ এক জায়গায় রাখা হয়েছে। সবাই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলে জাহিদ খাবারের অর্ডার দিল। ভাত, কয়েক রকমের ভর্তা, সবজি, মাছ, মুরগি, ডাল। রান্না খুবই সুস্বাদু। সকালে কারোরই ভালো নাস্তা খাওয়া হয়নি। পথের ধকলে সবারই খিদে লেগেছে। এখন সবাই পেট পুড়ে খেলো। খাওয়া শেষ করে সবার জন্য কফি নেওয়া হলো। অহনা কফিতে চুমুক দিয়ে বলল, জাহিদ সাহেব, ওখানে কফির ব্যবস্থা আছে তো? ইনস্ট্যান্ট কফি আছে, সাথে একটা ইলেকট্রিক ওয়াটার পট নিয়ে নিয়েছি। পানি গরম করে মিশিয়ে নিলেই হবে। নাদিয়া বলল, ইনস্ট্যান্ট কফি আমার 2 চোখের বিষ। মাসুদ বলল, আমার 2 বেলা চা লাগবে। গুঁড়ো দুধ আর লিকার নিজ দায়িত্বে নিয়ে নিয়েছি, গিয়ে বাবুর্চিকে বুঝিয়ে দিব। জাহিদ ভাই, ওখানে পানির কি ব্যবস্থা, খবর নিয়েছিলেন? পাহাড়ে তো পানি পাওয়া একটা বড় সমস্যা। পানির ব্যবস্থা ভালো। খাওয়ার জন্য মিনারেল ওয়াটারের বোতল আর অন্য কাজের জন্য একটা কুয়া আছে। কুয়ায় পাম্প বসানো হয়েছে, ছাদে ট্যাঙ্কি আছে। অহনা বলল, আমার কিন্তু গিয়েই হট শাওয়ার নিতে হবে, সারা শরীরটা ঘামে ভিজে আছে। জাহিদ কথাটা শুনে ওর দিকে তাকালো। ওকে একদম বিধ্বস্ত দেখাচ্ছে। জাহিদ ঘড়ি দেখে বলল, এখন উঠতে হয়। পাহাড়ি পথ, আকাশের যা অবস্থা, জিপের ড্রাইভার না যাওয়ার জন্য বেঁকে বসলেই মহা সর্বনাশ হয়ে যাবে। ওরা সবাই দ্রুত কফি শেষ করে উঠে পড়ল। পুরনো মডেলের জিপ, তবে কন্ডিশন ভালো। উপরটা তেরপলের কভার দিয়ে মোড়ানো। জাহিদ ভেতরে উকি দিয়ে দেখলো ভেতরটা শুকনো। ও দ্রুত ব্যাগগুলো ঢুকাতে লাগলো। আতিক আর মাসুদও হাত লাগালো। ওরা দুজন উঠে পড়লো। নাদিয়া আর অহনাও দেরি করলো না। ভেতরটা গুটগুটে অন্ধকার। ওরা সবাই রেইনকোটের জ্যাকেট পরে নিয়েছে। এখন বৃষ্টির বেগ আরও বেড়েছে। শুধু শুধু ভেজার মানে হয় না। ওরা গাড়িতে উঠে রেইনকোটের মাথার হুডগুলো ফেলে দিল।
জাহিদ তেরপলের দরজাটা সরিয়ে উকি দিয়ে বলল, ভেতরে পানি লিক করে না তো? না ভাই। অন্ধকারের মধ্যে আতিক উত্তরটা দিল, সবাই শক্ত হয়ে বসো, আর বাসায় কথা বলা লাগলে এখনই ফোনে কথা বলে নাও, ওদিকটাতে নাকি ফোনের নেটওয়ার্ক পাওয়াই কষ্ট হয়ে যায়। অহনা বলল, ইস, আমি তো বাসায় জানাইনি। ও দ্রুত ফোন বের করতে লাগলো। আতিক বলল, ভাই তাহলে তো ইন্টারনেট থেকেও বিচ্ছিন্ন থাকতে হবে, সমস্যা হয়ে গেল। জাহিদ মুখে পড়া বৃষ্টির পানি মুছতে মুছতে বলল, গিয়ে দেখা যাক আগে, কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। আমি তাহলে সামনে উঠলাম, কোনো সমস্যা হলে সামনের জানালায় টোকা দিও। গাড়ি পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চলছে, চারদিক ঢাকা ঢাকায়। ভেতরে যারা আছে তারা কোথায় যাচ্ছে কিছুই দেখতে পেল না। পেট ভরা থাকায় ওদের আবার ঝিমুনি এসেছে। জাহিদ সামনের সিটে বসে আশেপাশের খুব বেশি কিছু দেখতে পারল না। পাহাড়ি রাস্তা, পাহাড় থেকে কুয়াশার মতো বাষ্প পথে নেমে এসেছে। হেডলাইট জেলে ঘন ঘন হর্ন দিতে দিতে গাড়ি এগিয়ে চলছে। তবে বৃষ্টি কমে এসেছে। সেনাবাহিনীর চেকপোস্টটা ওরা পার করে আসলো। প্রতিটা বাঘ ঘোরার সময় জাহিদ দম বন্ধ করে রাখছে। ও পাশে থেকে হুট করে অসাবধানে একটা গাড়ি এসে পড়লেই শেষ। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে সন্ধ্যা। ড্রাইভার গজগজ করতে লাগলো। বর্ষার সিজনে এদিকে আসাটাই ঘোর বোকামি, তার মধ্যে এই বৃষ্টি বাদলের দিনে। উনি নিজে কিভাবে রাতে ফিরে যাবে তা নিয়েও চিন্তিত। লম্বা সময় চলার পর একসময় গাড়িটা পাকা পথ ছেড়ে মাটির রাস্তা ধরল। এই রাস্তার অবস্থা আরও ভয়াবহ। ঝাঁকুনিতে শরীরের হাড়গোড় আলাদা হয়ে যাবার অবস্থা। দুবার গাড়ির চাকা গর্তে আটকে যেতে যেতে উঠে পড়ল। আশেপাশের জায়গায় জায়গায় পাহাড়ের মাটি ভেঙে নেমে এসেছে। বড় সড়ো ধস নামলে পথটাই বন্ধ হয়ে যাবে। জাহিদ ঘড়ি দেখলো, 6:30 বাজে। সন্ধ্যার আর খুব বেশি বাকি নেই। রাতের আধার ঘনিয়ে আসছে। রাস্তার দুপাশে এখন ঘন ঝোপঝাড় জঙ্গল। জাহিদ ভেবেছিল ড্রাইভারের সাথে আলাপ জমিয়ে জায়গাটা সম্পর্কে জেনে নিবে, কিন্তু লোকটাকে আগ্রহী মনে হলো না। লোকটা স্থানীয় ভাষা ছাড়া শুদ্ধ বাংলাতে খুব একটা কথাও বলতে পারেন না। যা বলেছেন সবই ভেঙে ভেঙে। একসময় রাস্তা শেষ হয়ে আসলো। জাহিদ দেখলো রাস্তাটা গিয়ে একটা বিশাল লোহার গেটের সামনে শেষ হয়েছে। গেটটা বন্ধ। গাড়ি গেটের সামনে থামতেই জাহিদ দরজা খুলে নামলো। পায়ের নিচে ঝড়ে পড়া পাতার স্তূপ, চারদিকটা ঘন ঝোপঝাড় আর বনে ঘেরা। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। গাড়ির ইঞ্জিনটা বন্ধ করতেই এক অদ্ভুত নীরবতা নেমে এলো। সাথে বাতাস জুড়ে জঙ্গি কোনো এক ফুলের অজানা সুবাস। বৃষ্টির পানির ফোঁটা বন জুড়ে অগণিত গাছের পাতায় পড়ে কেমন ডিমঝিম একটা ধ্বনি তুলছে। ও রেনকোটের মাথার হুডটা টেনে নিয়ে পুরো জং ধরা লোহার গেটটার সামনে গিয়ে দাঁড়ালো। গেটে তালা নেই, যাতায়াতের জন্য অল্প একটু ফাঁক করা। ও ভিতরে উকি দিল। আচ্ছা আলোয় গাছপালার মাঝে দূরে একটা লতা পাতায় মোড়ানো সাদা বাড়ির অবয়ব দেখা গেল, কিন্তু কোনো আলো বা মানুষ চোখে পড়ল না। পুরো জায়গাটা বড় বড় জংলি ঘাসে ভর্তি। মানুষ চলাচল বা বসবাসের কোনো চিহ্ন নেই। আতিক আর মাসুদ গাড়ি থেকে নেমে এসেছে। ওদের দেখা দেখে অহনা আর নাদিয়াও। ড্রাইভার আগে গজগজ করতে করতে দ্রুত ওদের ব্যাগগুলো গাড়ি থেকে নামাতে লাগলো। আতিক আর মাসুদ ব্যাগগুলো বুঝে নিচ্ছে। সন্ধ্যার অন্ধকার দ্রুত গাঢ় হয়ে আসছে। জাহিদের মনে হচ্ছে ওরা যেন পৃথিবী ছেড়ে অন্য কোনো গ্রহে চলে এসেছে। নাদিয়া আর রহনা পাশাপাশি দাঁড়িয়ে অবাক হয়ে চারদিকটা দেখছে। মানুষ শূন্য ঘন জঙ্গল আর পাহাড়ে ঘেরা অদ্ভুত শীতল গা ছমছমে একটা পরিবেশ। ড্রাইভার এসে চোখ মুখ গরম করে ওর কাছ থেকে টাকা চাইতেই জাহিদ দ্রুত টাকা বের করে দিল। টাকা পেতেই উনি আর দাঁড়ালো না, গট গট করে হেঁটে গাড়িতে উঠে পড়লেন। আবার নীরবতা ভেঙে ইঞ্জিনটা স্টার্ট নিল। গাড়িটা ঘুরে প্রচন্ড গতিতে কাদামাটি ভরা রাস্তায় ছুটতে শুরু করলো। জাহিদ ফোনটা বের করে দেখলো সিগন্যাল 0। ও আবার ভুতুরে বাড়িটার দিকে তাকালো। বৃষ্টি বেগ বাড়তে শুরু করেছে। ঝড়ো একটা বাতাস বয়ে যেতেই গাছপালাগুলো গুঞ্জন করে উঠলো। গাড়ির ইঞ্জিনের শব্দটা হারিয়ে যেতেই জাহিদের অদ্ভুত একটা অনুভূতি হলো। কোনো কারণ ছাড়াই ওর শির দ্বারা বরাবর ভয়ের একটা শীতল স্রোত বয়ে গেল। ওর কানের কাছে কেউ যেন ফিস ফিস করে বলছে, এই পাহাড়ে ঘেরা বসতিহীন জঙ্গল ছেড়ে ওরা আর কোনোদিন লোকালয়ে ফিরতে পারবে না। চারদিকে আধার ঘন হয়ে আসছে।